সরকারের রূপরেখা কি হবে? গত 10 বছর যাবৎ নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে এনডিএ সরকার চলেছে, সেই এনডিএ সরকারের অর্থনৈতিক দিক থেকে, সরকার পরিচালনার দিক থেকে এবং সরকার পরিচালনার কোনো মৌলিক নীতির ক্ষেত্রে কোনো সমালোচনা বা তার পাল্টা কোনো কর্মসূচি আগামী দিনে যে নতুন সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে তৈরি হবে, সেই সরকারের কর্মসূচিটা আমরা জানতে চাইছি। সকাল থেকে ইডি, সিবিআই, এনআইএ, এটা অত্যন্ত দুর্ভাগ্যের যে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আজকে জুডিশিয়াল অ্যাক্টিভিজম শুরু হয়ে গেছে। কোনো সুস্থ স্বাভাবিক গণতন্ত্রে এটা কাম্য নয়। সরকারের প্রত্যেকটা পদক্ষেপ কোর্টে চ্যালেঞ্জ করছে। এই সরকার দুর্নীতির বিরুদ্ধে, নীতিহীনতার বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো সুমোটো ব্যবস্থা নেয়নি। প্রত্যেকটা ঘটনা কোর্টে যাচ্ছে। মহামান্য আদালত তিরস্কার করছে সরকারকে, পুলিশের ভূমিকাকে সমালোচনা করছে, কেন্দ্রের তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করবার কথা বলছে। ঠিক যেভাবে আজকে ভূপতিনগরের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমরা জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতার আসবার পর থেকে রেস্টোরেশন অফ ডেমোক্রেসি স্লোগান দিয়ে যিনি তথাকথিত পালাবদল করেছিলেন, তিনি আসবার পর থেকে প্রত্যেকটা ঘটনায় তিনি আগে থেকে তার তদন্তের গতিমুখকে নির্দেশিত করে দেন। তিনি ঠিক করে দেন তদন্ত কোন দিকে যাবে। কেউ কোনো প্রশ্ন করলে পারিবারিক বিবাদ, মানসিক অবসাদ, বিবাহ বহির্ভূত সম্পর্ক, ঋণ জালে জর্জরিত হয়ে আত্মহত্যা, ছোট্ট ঘটনা, এগুলো তো চলছেই। কিন্তু সাম্প্রতিককালে যেটা বিপজ্জনক, যেটা আমরা ধারাবাহিকভাবে 3 দিন ধরে বলে আসছি, যে রাজনীতিকে যে স্তরে নামালো তৃণমূল কংগ্রেস, এটা অতীতে কোনোদিন কোনো রাজনৈতিক দল এই কাজ করেনি। আমরা জন্মলগ্ন 50-এর দশক থেকে কংগ্রেস বিরোধী রাজনীতি করে এসেছে। ভারতীয় জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টি, কংগ্রেসের কোন নেতৃবৃন্দ, শ্রীমতী গান্ধী থেকে শুরু করে শেষে রাজীব গান্ধী পর্যন্ত, নরসিমহা রাও পর্যন্ত, বিরোধী অবস্থানে থাকা সত্ত্বেও কোনোদিন উত্তর পূর্ব ভারতের কোন উত্তপ্ত অবস্থা নিয়ে কিংবা কাশ্মীর উপত্যকার কোনো সমস্যা নিয়ে কেউ কোনো মতামত দেননি, কেউ কোনো বিবৃতি দেন। কেউ কোনোদিন ভারতবর্ষের কোনো সমস্যাকে আন্তর্জাতিক আঙিনায় টেনে নিয়ে যাওয়ার বিবৃতি দেননি। না অটল বিহারী বাজপেয়ী কোনোদিন দিয়েছেন, না কোনোদিন ইন্দিরা গান্ধী দিয়েছেন কিংবা রাজীব গান্ধী দিয়েছেন। এমনকি আমাদের চূড়ান্ত রাজনৈতিক বিপরীত অবস্থানে থাকা ফরওয়ার্ড ব্লকের চিত্ত বসু, তার বক্তব্যকে, তার প্রস্তাবকে মেনে নিয়ে ইউএনওতে ভারতের রিপ্রেজেন্ট করানোর জন্য বিরোধী নেতা হিসেবে অটল বিহারী বাজপেয়ীকে পাঠানো হয়েছিল। কংগ্রেসের কোন নেতৃবৃন্দ তার বিরোধিতা করেনি, সমর্থন করেছে। কারণ আন্তর্জাতিক ঘটনা প্রবাহের ক্ষেত্রে, দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে একটা রাজনৈতিক ঐক্যমত্যের প্রয়োজন হয়। মুখ্যমন্ত্রী সরাসরি দাঁড়িয়ে বলছেন যে আমি প্রয়োজনে আন্তর্জাতিক বিশ্বে গিয়ে পশ্চিমবঙ্গের এই সমস্ত ইডি, সিবিআই এর ঘটনাগুলোকে তুলে ধরবো। তৃণমূল কংগ্রেসের বিভিন্ন মুখপাত্ররা গিয়ে প্রকাশ্যে প্রতিদিন টিভি চ্যানেলে নিয়ম করে বসে আজকে কাশ্মীরের সেনাদের অত্যাচারের কাহিনী শোনাচ্ছেন। কার হয়ে বক্তব্য রাখছেন এরা? খাগড়াগড় বিস্ফোরণের পরে মুখ্যমন্ত্রীর বক্তব্য দ্য ডন, দ্য নেশনে ব্যানার হেডলাইন হয়েছিল, প্রথম পাতায় প্রকাশিত হয়েছিল। বিভিন্ন টিভি চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে সম্প্রসারিত করা হয়েছিল যে কোন নেতা বক্তব্য রাখছেন, তিনি সংসদীয় গণতন্ত্রে অংশগ্রহণকারী একটা স্বাধীন দেশের রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি তিনি অন্য কোনো দেশের প্রতিনিধি। দেশের মানুষ বুঝে উঠতে পারছেন না। আজকে একইভাবে দেখা গেল এই ঘটনাকে কেন্দ্র করে একদিকে মুখ্যমন্ত্রী বলছেন এনআইএ পৌঁছে গেল, পুলিশ জানে না, আর অন্যদিকে পুলিশ সুপার বলছেন যে সম্পূর্ণ তারা জানিয়ে ঘটনাস্থলে গিয়েছিল। অর্থাৎ একটি ঘটনায় রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এক, আর পুলিশ প্রশাসনের বক্তব্য অন্য ধরনের। আমরা কোন রাজ্যে বসবাস করছি? এটা কোন সরকার চলেছে? যে বিবৃতি মুখ্যমন্ত্রী দিয়েছেন শাহজাহানকে কেন্দ্র করে, মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং তৃণমূলের অবস্থানের কারণে শঙ্করাড্ডর বাড়িতে গিয়ে পুনরায় ইডি আক্রান্ত হয়েছে। আর সেই ঘটনায় তৃণমূলের সমর্থনের কারণে আবার এনআইএ আক্রান্ত হয়েছে। এনআইএর ওপরে আক্রমণকে সরাসরি একটা সরকার, যে সরকার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে স্বীকার করে সংসদীয় গণতন্ত্রকে মেনে নিয়ে বহুদলীয় ব্যবস্থার মধ্যে থেকে রাজনীতি করছে, তারা সরাসরি এনআইএর উপরে আক্রমণকে সমর্থন করছে। আমরা কোন রাজ্যে বসবাস করছি? প্রত্যেকের স্টেটমেন্টের সঙ্গে প্রত্যেকের স্টেটমেন্ট আলাদা, এবং সরাসরি তারা এই ধরনের কাজ চালিয়ে যাচ্ছেন। যারা বলছেন দেশকে জেলখানায় পরিণত করেছেন, মুখ্যমন্ত্রী আগে বলেছেন দেশকে জেলখানায় পরিণত করে দিয়েছে বিজেপি। যে রাজনৈতিক দলের গর্ভ থেকে তিনি জন্মগ্রহণ করেছিলেন, তারা ভারতবর্ষে জরুরি অবস্থা জারি করেছিল, সাংবাদিকদের জেলে ঢুকিয়ে দিয়েছিল। তার জন্য কোনো কোর্টের নির্দেশের প্রয়োজন হয়নি। রাস্তায় বেরিয়ে যারা দাঁড়িয়ে সেদিন স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল, তাদের স্থান হয়েছিল জেল। খবরের কাগজের সাংবাদিকরা সেদিন প্রতিবাদ স্বরূপ
এডিটোরিয়াল কলামকে সাদা রেখে খবর কাগজ পাবলিশ করতেন। কিশোর কুমারের গান ব্যান ছিল, রবীন্দ্রসঙ্গীতের উপরে কাঁচি চালানো হয়েছিল। সেই ডিএনএ বহন করছেন মমতা ব্যানার্জি, তার গর্ভ থেকে জন্ম নেওয়া তৃণমূল কংগ্রেস। আজকে তিনি বলছেন জেলখানায় পরিণত করা হয়েছে। যারা জেল যাত্রা করছেন তারা তো প্রত্যেকেই যাচ্ছেন কোর্টের নির্দেশ। আজকে দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেফতার হয়েছেন, এটা দুর্ভাগ্যজনক। এটা লজ্জা সামগ্রিকভাবে ভারতবর্ষের যে রাজ্যের একজন, দেশের একজন সিটিং চিফ মিনিস্টার, তাকে গ্রেফতার করতে হয়েছে। কিন্তু কেন গ্রেফতার হলেন? তিনি তো গ্রেফতার হয়েছেন কোর্টের নির্দেশে। তাহলে কি রাজনৈতিক নেতাদের সম্পূর্ণ লুটকে একটা আইন সিদ্ধ ব্যবস্থা তৈরি করে দিতে হবে? আর সেটাই যদি হয় তাহলে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মাটিতে নামুন। যদি দিল্লিতে ডেরেক ওব্রায়েন এবং সীতারাম ইয়েচুরি একসঙ্গে ইডি সিবিআই এর কারণে পদযাত্রা করতে পারেন, পলিটিক্যাল ভেন্ডেটার নামে যদি কংগ্রেসের সঙ্গে একসঙ্গে পায়ে পা মিলিয়ে ডেরেক ওব্রায়েন আর সীতারাম ইয়েচুরি কংগ্রেস, সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধভাবে নামতে পারে, তাহলে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, মোহাম্মদ সেলিম এবং অধীর রঞ্জন চৌধুরী এক জায়গায় দাঁড়িয়ে বিজেপির বিরোধিতা করুন। আমরা তো এই বাইনারিটা এখানে চাইছি। আমরা তো চাইছি দুর্নীতির বিরুদ্ধে লড়াই, এই অবস্থা দেখতে। তিনি বলছেন জোট, ইন্ডিয়া জোটে যারা যেতে আক্রমণ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের জোট কোথায়? পশ্চিমবঙ্গে তো এখন কংগ্রেস এবং সিপিআইএম নিজেদের মধ্যে ঠিকঠাক করে এক জায়গায় আসতে পারলো না। ছোট ভাই আইএসএফ হঠাৎ কিভাবে টুকি বলে কোন দিকে পালিয়ে গেল কেউ বোঝা যাচ্ছে না। তাদের উদ্দেশ্য কি, সেটা নিয়ে মানুষের মনের মধ্যে প্রশ্ন উঠেছে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আজকে নির্বাচন চলছে এবং আজকে গোটা যারা এই ধরনের বিবৃতি দিচ্ছেন আর যে পুলিশ এই কাজ করছেন, মনে রাখবেন এই পরিস্থিতি এমন একটা জায়গায় যাচ্ছে যে এই অসুস্থ সমাজে যদি এভাবে মানুষ ভয়মুক্ত হয়ে যায়, আগামী দিনে কিন্তু পুলিশ আক্রান্ত হবে। কোনো রাজনৈতিক দলের দ্বারা হবে না, সাধারণ মানুষ আবার পুলিশকে আক্রমণ করতে শুরু করবে। কারণ একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যদি সরাসরি কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার কর্মীদের উপরে আক্রমণকে সমর্থন করেন, তাহলে আগামী দিনে যারা পুলিশ কর্মী আছেন তারাও পাড়া স্থানীয় ওই লালু ভুলুদের দ্বারা আক্রান্ত হয়ে যাবেন। পুলিশেরও এটা যেন মাথায় থাকে। এভাবে কোনো রাজ্য পরিচালনা করা যায় না। সরকারের বাইরের একজন ব্যক্তি তিনি সরকারের প্রত্যেকটি সিদ্ধান্ত নিয়ে কথা বলছেন। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রতিদিন টুইট করে মনে করছেন যে যেন পশ্চিমবঙ্গের রাজনীতির গতি প্রকৃতি এবং রাজনীতির গতি মুখটা সোশ্যাল মিডিয়ায় টুইটের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়ে যাবে। এটা সম্ভব নয়। মানুষ পশ্চিমবঙ্গের তৃণমূলের বিরুদ্ধে ভোট দিতে চাইছে। মানুষ তৃণমূলের কে এখান থেকে বিশ্রাম দিতে চাইছে। এই নিয়ে আমরা এসেছি। আমাদের একটা খুব অত্যন্ত রাজনৈতিক গুরুত্বপূর্ণ, মানে পলিটিক্যালি সিগনিফিকেন্ট একটি জয়নিং আছে, সেটা আমরা এখনই আপনাদের সামনে বলবো। তার আগে খুব তাড়াতাড়ি যদি একটি প্রশ্ন থাকে করে নিতে পারেন। আজকে মমতা ব্যানার্জি বলেছেন যে এই আপনার প্রসঙ্গ ধরে বলি যে আমাদের 5টা ছেলে গ্রেফতার হলে ওদের স্ত্রীরা রাস্তায় নামে। আমাদের 5টা ছেলে যদি গ্রেফতার হয় তাহলে তাদের স্ত্রী মানে তারা রাস্তায় নামে। এর আসলে এই বক্তব্যের উদ্দেশ্য একটাই, তৃণমূল কংগ্রেসের কর্মীরা এখন বুথে বসতে রাজি হচ্ছে না, মিছিলে যেতে রাজি হচ্ছে না। সেই জন্য এখন তিনি মহিলাদের উপরে ভরসা করছেন। এই সমস্ত কিছু বিবৃতি হচ্ছে আসলে বিজেপির বিরুদ্ধে নয়, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নয়, তৃণমূল কংগ্রেসের হতোদ্যম কর্মীদের উৎসাহিত করা, উজ্জীবিত করা, বুথ পর্যন্ত টেনে আনা, পোস্টার লাগানোর কাজ করানো। এই জন্য বলছেন তৃণমূল কংগ্রেসের কর্মীদের জীবনের কোনো মূল্য নেই। মূল্য নেই এ কারণেই, কারণ ভূপতিনগর বিস্ফোরণে যে 3 জন মারা গেছেন সেই 3 জন তৃণমূল কংগ্রেসের কর্মী ছিলেন। তারা ছাড় পোকা ছিল না, চকলেট বোমে মারা যায়নি। গতকাল রাতে শান্তনু ঠাকুর মীরাবাড়ি দেবীর ঘরের তালা ভেঙে সেখানে নিজের ঘর প্রতিস্থাপন করে, আপনি কি সমর্থন করেন? শুধু তাই নয়, দুপক্ষেরই অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে। শান্তনু ঠাকুরের বিরুদ্ধে যেমন অভিযোগ রয়েছে, মমতা ঠাকুরকে নিয়ে অভিযোগ রয়েছে। কিন্তু বড়মার ঘর নিয়ে এই মুহূর্তে যে ধুমধুমার পরিস্থিতি গতকাল রাত থেকে দেখা যাচ্ছে, বড়মার ঘর আলটিমেটলি কার? দেখুন, এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। আমি রাজনৈতিক কর্মী, আমার একটা নির্দিষ্ট কর্মসূচি আছে, সামনে লোকসভা নির্বাচন আছে। আমার দুদিকে 2 জন প্রার্থী আছেন লোকসভার, দুজনই দিল্লি যাবেন। আর আরেকজন ওদিকে বসে আছেন, উনি বিধানসভার প্রার্থী আছেন। উনি এতদিন সকালবেলা ভোরবেলা উঠে কাজকর্ম করতেন, সেটাও করবেন, তার সঙ্গে সঙ্গে ওকেও বিধানসভায় যেতে হবে। আমরা এইসব বিষয় নিয়ে ব্যস্ত আছি। শেষ করছি। আমরা মনে করি যে প্রত্যেক ধর্মস্থান কিংবা প্রত্যেক এগুলো মানুষের একটা শ্রদ্ধাস্থান। এটি সম্পূর্ণভাবেই ঠাকুর বাড়ি পরিবারের আভ্যন্তরীণ রসায়ন। আমার মনে হয় মতুয়া সমাজের মানুষজনই এই সমস্যার সমাধান করতে পারবেন। শান্তনু ঠাকুর সংঘাধিপতি। আমার শুধু একটাই বক্তব্য আছে এখানে, যে দীর্ঘদিনের ঠাকুর পরিবারের দাবি ছিল যে নাগরিকত্বের দাবি, যে দাবি তারা তাদের জন্মলগ্ন থেকে করে এসেছেন সংগঠনের। এবং সর্বশেষ বড়মা যখন এই সংঘের প্রধান ছিলেন, তখন 2019 সালের সম্ভবত ফেব্রুয়ারি মাসে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই বাড়িতে যান এবং বড়মা তাকে একটি লিখিত আকারে আবেদন দেন এবং তিনিও তার বক্তব্য বলেন যে তিনি নাগরিকত্ব চান। এবার যখন সিএ বাস্তবায়িত হচ্ছে,
তখন দেখা গেল যে দীর্ঘদিনের ঠাকুর পরিবারের সমস্ত সংঘাধিপতিদের অবস্থানকে উড়িয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বা তৃণমূল কংগ্রেসের এজেন্ডায় আজকে ওখানের মমতা বালা দেবী তিনি আজকে সিএর বিরোধিতায় নামলেন, সমালোচনায় নামলেন। আমরা এটুকু, আমাদের বিরোধ তার সঙ্গে রাজনৈতিক বিরোধ, কিন্তু কে কার রান্নাঘরে ঢুকে পড়বে বা কে কার শয়নকক্ষে গিয়ে বসে পড়বে এটার সঙ্গে তো কোনো রাজনীতি নেই, এটা ওদের পারিবারিক বিষয়, পরিবার থেকে মেটাবে। তবে তৃণমূল কংগ্রেস ঠাকুর বাড়ির মধ্যে রাজনীতি ঢুকিয়ে একটা বিভাজন তৈরির চেষ্টা করছে, এটা বিজেপির উদ্দেশ্য নয়। বিজেপি চায় ঠাকুর বাড়ির প্রতি মানুষের যে সম্ভ্রম, যে শ্রদ্ধা আছে, জনমনে তাদের যে অধিষ্ঠান আছে, সেটাই যেন ঠিকঠাক থাকে। আজকে কলকাতা হাইকোর্টের জয় সেনগুপ্ত এজলাসে আরাবুল ইসলামের যে লয়ার ছিল তিনি একটা বিস্ফোরক দাবি করেছেন। তিনি হাইকোর্টে সওয়াল করতে গিয়ে বলেছেন যে শওকত মোল্লার প্ররোচনায় আরাবুল ইসলামের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। দেখুন, তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নামে একটা রাজতন্ত্রের প্রতিষ্ঠা করেছিল, এবং যে কোনো রাজতন্ত্র যখন শেষ হয়ে আসে তখন একে অন্যের বিরুদ্ধে অভিযোগ, সন্দেহ, গুপ্ত হত্যা, মিথ্যা প্রচার এগুলো চলতে থাকে। শওকত মোল্লাকে প্রকাশ্যে সরকারি খরচায় প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী বোমাবাজ, দুষ্কৃতী বলে চিহ্নিত করে দিয়েছিলেন। প্রতিষ্ঠিত এবং চিহ্নিত বোমাবাজ হচ্ছেন শওকত মোল্লা, এটা আমার বক্তব্য নয়, বিজেপির নয়, স্বয়ং মুখ্যমন্ত্রী। এবং মুখ্যমন্ত্রী তাকে পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের বিধায়ক বানিয়েছেন। এবং আমাদের এই যে আরাবুল ইসলাম, যে ওই মহিলাদের মানে জলের বোতল ছুঁড়ে ভালোবাসা জানাতো, ওই জলের জাগ ছুঁড়ে, আরাবুল ইসলাম, তাকেও আমরা দেখেছি পার্থ চট্টোপাধ্যায় তার গুরুদেব বলে তিনি প্রকাশ্যে বিবৃতি দিয়েছিলেন, এটাও দেখা। এখন ওদের পারিবারিক বিষয় আমরা খুব একটা বেশি না বলতে চাই না। আদালতের প্রধান বিচারপতি জয়মাল্য মাতবাগচি আজকে জিজ্ঞাসা করেছেন, জানতে চেয়েছেন যে বেআইনি নির্মাণ হচ্ছে জেনেও পুরসভার যে সমস্ত আধিকারিকরা এতদিন ষড়যন্ত্রের সঙ্গে বসেছিলেন, চুপ করেছিলেন, চক্রান্তে যুক্ত ছিলেন, পুরসভা এতদিন তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি কেন? পুরসভাই তো সংগঠিত ভাবে, পুরসভাই তো তাদের নির্দিষ্ট দলের এজেন্ডা নিয়ে পুরসভার এ ধরনের আধিকারিকদের দিয়ে এই কাজ করিয়ে চলেছেন, এবং সর্বশেষ আধিকারিকদের দায়ী করে তৃণমূল কংগ্রেস হাত ধুয়ে ফেলতে চাইছে। কোন সরকারি কর্মচারী, কোন পুরসভার কোন কর্মচারীর ঘাড়ে কটা মাথা আছে যারা তৃণমূলের কথা অস্বীকার করে কাজ করে? যা হয়েছে সেটা সংগঠিত অপরাধ। ফিরহাদ হাকিম বিভিন্ন সময় তার অন্তরাত্মার ডাকে বিবেকের কথাবার্তা বলছেন। উনি এসপ্ল্যানেডটাকে একটু পরিষ্কার করে দিন, একবার যান না ধর্মতলায়, প্রাচীন ঐতিহ্যশালী কলকাতার একটা প্রাণ কেন্দ্র এসপ্ল্যানেড, আজকে তার চেহারাটা গিয়ে একবার দেখুন। সেখানে যে দোকানদাররা ছিলেন তারাও তো ট্যাক্স দেন কর্পোরেশনকে, তারাও ট্রেড লাইসেন্স আছে। 100 বছরের বেশি দোকান, একটা নির্দিষ্ট মানুষের আসার জায়গা, কলকাতার সবচেয়ে ঐতিহ্যশালী ফুটপাথ যেটা, সেটা একবার তাকিয়ে দেখুন। নিউ মার্কেট, হক মার্কেট, তাকিয়ে দেখুন কি অবস্থা। ওটাকে ঠিক করুন আগে, তারপর বাড়ি ভাঙার কথা বলুন। শেষ করতে তাড়াতাড়ি প্লিজ, তাড়াতাড়ি ভাই, তাড়াতাড়ি ওরা বেরোবেন, মিটিং আছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ত্রাণ নিয়ে কোনো কথা বললেন না, সাহায্য নিয়ে কোনো কথা বললেন না। যেটুকুনি সাহায্য করার প্রধানমন্ত্রী সেটা দায়িত্ব, সেই সাহায্য ঠিকঠাকই ভাবে করবে, কারণ ওটা তার দায়িত্বের মধ্যে পড়ে, দায়বদ্ধ তার মধ্যে পড়ে, ওটার জন্যই সরকার আছে। এটা তৃণমূল কংগ্রেস নয় যে মানুষের কাছে কিছু ত্রাণ পাঠিয়ে আমরা দিলাম, ভোটটা আমাদের দিতে হবে, আর না দিলে ত্রাণ পাবে না, এই রাজনীতি করবে। এখানে ত্রাণ কি অবস্থায় রয়েছে এখন? ডিজাস্টার ম্যানেজমেন্ট সম্পূর্ণভাবে ফেল করে গেছে। তৃণমূল কংগ্রেসের ত্রাণ বন্টন মানে তো এটা সীমাহীন দুর্নীতি, একটা নিয়ন্ত্রণহীন রাজনৈতিক দল। মুখ্যমন্ত্রী যদি চান যে স্বচ্ছভাবে তিনি সমস্ত কাজকর্ম সম্পূর্ণ করতে পারবেন, তাও তিনি পারবেন না, কারণ নিচের দিকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, জো জিতা ও সিকান্দার এই দর্শন এই দলটাকে যে জায়গায় পাঠিয়ে দিয়েছে, কোনো জায়গায় কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না, লুট চলবে। আচ্ছা, আমার শেষ প্রশ্ন। মুখ্যমন্ত্রী বলছেন দুর্নীতি হয়নি, আগে প্রমাণ করুন। মুখ্যমন্ত্রী বলছেন কোনো দুর্নীতি হয়নি। মুখ্যমন্ত্রী সব প্রশ্নের উত্তর দেওয়া বা সব কথার প্রতিক্রিয়া দেওয়ার মতো প্রতিভা নিয়ে ভারতবর্ষে কেউ জন্মায়নি। দুর্নীতি হয়নি না, ওই তো বললাম, মুখ্যমন্ত্রী প্রতিক্রিয়া নিয়ে হয়নি। আপনি ভালো করে যখন মুখ্যমন্ত্রীর বিবৃতি আপনার টিভিতে চালাবেন, মেশিন পত্রের দিকে, পিসিআর এর দিকে লক্ষ্য রাখবেন, দেখবেন ওগুলো কাঁপছে, বিপজ্জনক অবস্থা, মেশিনও খারাপ হয়ে যেতে পারে। দাদা, একযোগে 30 জন তৃণমূল নেতাকে নোটিশ পাঠালো সিবিআই। সূত্রের খবর 2021 ভোট পরবর্তী হিংসার যে ঘটনা ঘটেছিল, সেই কারণে তাদের সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস সাংবাদিক সম্মেলন করে বলছে পূর্ব মেদিনীপুরে 2টি কেন্দ্র নিয়ে তারা চিন্তায় রয়েছে, সেই কারণে কেন্দ্রীয় এজেন্সিকে তারা ব্যবহার করছে, ফাঁকা মাঠে বন্দী দেওয়ার চেষ্টা করছে, এবং সেই কারণে পুরোনো মামলায় 30 জনকে ডাকা হয়েছে, এবং ভূপতি নামে সেখানেও গ্রেফতার করা হচ্ছে। আমরা তো মনে হচ্ছে তৃণমূল কংগ্রেস দেখে পঞ্চায়েত নির্বাচন লড়ছে। বক্তৃতা শুনে মনে হচ্ছে একটা পঞ্চায়েত নির্বাচন, বড় জোর কোনো বিধানসভার উপনির্বাচন হচ্ছে। তা তাদের পুরো লড়াইটাই যে পশ্চিমবঙ্গের জন্য নয়, দেশের জন্য নয়, শুধু পূর্ব মেদিনীপুরের ওই কাতিয়া তমলুক নিয়ে, সেটা তাহলে প্রকাশ্যে তারা বলে দিক। আর একটা তুমি ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে খুন করতে পারো 27 দিনে 56 জনকে, আর ভোটের আগে তোমায় ডাকা যাবে না, এটা তো চলতে পারে না। ও ডাকাটা কি চলবেই।
ইডি ডাকছে ইডির মতো, আদালতের দরজা খোলা আছে, ওখানে যাক, বিজেপির ডাকার প্রয়োজন নেই। ভূপতিনগরে বিজেপি নেতা তপন মিত্রার বিরুদ্ধে গত 3 বছরে 26টা কেস হয়েছে। আজকে হাইকোর্টে ওই মামলা উঠেছিল, তাতে ওনার আইনজীবী বলেছেন বিনা কারণে ওনাকে গ্রেফতার করা হচ্ছে। না, আমরা অত দূরেই, আমরা তপন মিত্রার বিষয়ে যেতেই চাইছিলাম। মুকুল রায় যখন আমাদের দলে বেড়াতে এসেছিলেন তখন তার বিরুদ্ধে 39টা মামলা ছিল। যখন আমাদের দলে অর্জুন সিং এসেছিলেন তখন অর্জুন সিং এর গলায় 107টা মালা ছিল। তখন এরা দুজনেই ছিলেন গদ্দার, গদ্দার নাম্বার 1 আর গদ্দার নাম্বার 2। পরের ইতিহাস না বলাই ভালো। আচ্ছা, প্রশান্ত কিশোরের দাবি বাংলায় বাড়বে এবারে বিজেপির সিট। প্রশান্ত কিশোর দাবি করছে যে এবার বাংলায় বিজেপির সিট অনেক বেশি বাড়বে। আরে ক্লাস 5 এর ছেলে বলছে বিজেপি সিট বাড়ছে, আর প্রশান্ত কিশোর তাকে ভোট স্ট্র্যাটেজি সে বলবেন নতুন কথা কি? মুখ্যমন্ত্রীও নতুন কিছু বলছেন না, প্রশান্ত কিশোরও নতুন কিছু বলছেন না, তিনি তো বলেই আসছেন যে তৃণমূল ডুবছে। শেষ। আচ্ছা, লাস্ট একটা প্রশ্ন, প্রথম দফা ভোটের আগে রামনবমী ভোটে কি ফায়দা পাবে বিজেপি? প্রথম দফা ভোটের আগেই রামনবমী, হ্যাঁ, বলছি রামনবমীতে কি বাড়তি অ্যাডভান্টেজ বিজেপির জন্য হবে? রাম নিয়ে রাজনীতি বিজেপি কোনোদিন করেনি। যেদিন রাম মন্দির আন্দোলনের সময় বিজেপির তৎকালীন সভাপতি লালকৃষ্ণ আদবানি পার্টিকে যুক্ত করে দিয়েছিলেন, সেদিনও আমরা বলেছি যে এটা হিন্দু মুসলমানের বিভাজনের লড়াই নয়, এটা মন্দির মসজিদের লড়াই নয়, এটা যুগ যুগ ধরে চলে আসা জাতীয় অস্মিতা, জাতির আত্মপরিচিতি, মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের সঙ্গে ভারতবর্ষের সম্পৃক্ত, রামই ভারত ভারতী রাম, সুতরাং সেটা চলছে। যারা এটার বিরোধিতা করবেন তারা, তাদের ক্ষেত্রে রাজনীতির কি ফল হবে আমার জানা নেই, কারণ তৃণমূল রামচন্দ্রের চরিত্র হনন করছে, তৃণমূল কিছু মানুষের কাছে বার্তা দেওয়ার জন্য রাম মন্দিরের বিরোধিতা করছে, কংগ্রেস তো প্রায় ঘুরিয়ে এমন কথা বলছে যে ক্ষমতায় যদি চলে আসে তাহলে আবার ওখানে অন্য কিছু তারা করে দিতে পারে। তো এগুলো চলছে। তৃণমূল কংগ্রেস তো অনেকভাবে রামকে আক্রমণ করে দেখলেন। আমরা তো বললাম ওদের রাম নয় নারী বিরোধী বললেন, আপনারা সীতা মন্দির চালু করে দিন, সবই তো করছেন, ফাইল কেউ নিচ্ছে না। মা কালী কালীঘাট থেকেও ছেড়ে দিয়েছে কেস সলভ করতে পারবেন না বলে, শেষ পর্যন্ত ওখানে জগন্নাথ দেবকে ধরেছেন, ওখানেও রিস্ক আছে। দেখুন যদি সীতাকে ধরে মাছে যায় তাহলে একটা কিছু হতে পারে। আচ্ছা, অর্জুন সিং এর সরাসরি অভিযোগ মমতা না, অর্জুন সিং এর কথা অর্জুন সিং বলে দিয়েছে, আমাদের পার্টির লোক। এনআইএর বিরুদ্ধে তদন্ত সিআইডি করবে। হ্যাঁ, এনআইএর বিরুদ্ধে তদন্ত সিআইডি করুক। রয়েছে নির্দেশ। হ্যাঁ, করুক না, তদন্ত করবে তো। কিন্তু কোনো কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে কি কোনো রাজ্যের রাজ্যের সংস্থা? আবার আপনারা কেন ভুল করছেন? মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসবার ঠিক 7 মাসের মাথায় বলেছিলেন এত কাজ কোন সরকার করেনি, এরকম সরকার এ রাজ্যে কেন পৃথিবীতে কোনোদিন এরকম আসেনি। এটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের পক্ষেই সম্ভব। সেই জন্যই সংবিধান বিশেষজ্ঞরা, সেজন্যই রাষ্ট্রবিজ্ঞানের বিশেষজ্ঞরা বলছেন যে সরকারটা কেন এখনো আছে। এটাই মানুষের কাছে সবচেয়ে বড় বিষয়। যারা কাস্টোডিয়ান অফ দ্য কনস্টিটিউশন হোয়াট দে আর ডুইং, কখন তারা ইন্টারভেন করবেন? সরাসরি একটা সরকার, একটা দল সংবিধানের বিরুদ্ধে, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বিরুদ্ধে, সংসদীয় রীতিনীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, তারপরেও তারা রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা পাচ্ছে, দাবি পাচ্ছে। এটাই তো সবচেয়ে বড় আশ্চর্যের বিষয়। শেষ। এবার আমরা আমাদের প্রসঙ্গে আসি। দেখুন সারা রাজ্য জুড়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে সিপিআইএম স্লোগান দিত দিদি একা দিল্লি যাবে, সঙ্গে যাবে কে? যখন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নার দিকে তাকিয়ে বলতেন কেউ যদি ময়দানে বসে হাওয়া খেতে চায় তাহলে আমি কি করতে পারি, যারা চূড়ান্ত অস্বস্তিকর অবস্থার মধ্যেও কোনোদিন তৃণমূল কংগ্রেসকে ছেড়ে চলে যাননি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন, ঘাম রক্ত দিয়ে দেওয়ালে যারা এঁকেছিলেন, আজকে বিভিন্ন ধরনের চিত্র দেখা যাচ্ছে। গতকালকেই নদিয়ায় অঞ্জনা মজুমদার বলে এক মহিলাকে, অত্যন্ত দরিদ্র মহিলা, শুধুমাত্র ঘুরে ঘুরে বেড়ান রাস্তায়, মানে ভিক্ষা করেন, তার স্বামীও আছেন, মানসিকভাবে একটু সন্তুলন হারিয়ে ফেলেন, আজকে তাকে নৃশংসভাবে পিটিয়ে খুন করেছে শুধুমাত্র তার সম্পত্তি দখল করবার জন্য। আমাদের ওখানকার যিনি সাংসদ, ওখানে জগন্নাথ দা, তিনি গিয়েছিলেন। জগন্নাথ দা কালকে হসপিটালেও ছিলেন, আগামীকাল আমিও যাব পরিস্থিতি দেখতে। সেখানে পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম এই ধরনের ঘটনা ঘটিয়েছে। ধারাবাহিক অবস্থা দেখে, মানে তৃণমূল কংগ্রেসের বর্তমানের এই আচরণ দেখে যারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কথা বলেছিলেন এবং যারা 21শে জুলাইটাকেই তাদের রাজনৈতিক উত্থানের অন্যতম নিয়ামক শক্তি হিসেবে বেছে নিয়েছিলেন, যার নির্দেশে 21শে জুলাই গুলি চলেছিল, যার ফাঁসির দাবি করেছিলেন একসময় তৃণমূল কংগ্রেসের নেতারা বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে তিনি পরবর্তীকালে হয়েছিলেন আজকে এ রাজ্যের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং এখন বর্তমানে রাজ্যসভার সাংসদ। একটা কমিটি তৈরি হয়েছিল 21শে জুলাই গুলি চালানোর বিরুদ্ধে, অনেকে সাক্ষ্য দিতে গিয়েছিলেন। আমি অল্প দিনের জন্য বিধানসভার সদস্য ছিলাম, আমিও প্রশ্ন তুলেছিলাম যে সেই কমিশনটা কি হলো, আমরা কি পেলাম। 21শে জুলাই গুলি চালানোর ঘটনার যে তদন্ত ঢাকঢোল পিটিয়ে করা হয়েছিল সেটা কি হলো সেটা আমরা জানি। তা পরিস্থিতি আজকে এমন জায়গায় পৌঁছেছে যে আজকে সারা রাজ্য জুড়ে যারা তৃণমূল কংগ্রেস শুধু দখলদারির জন্য করেননি, কিছু পাবার জন্য করেননি, তাদের একটা নির্দিষ্ট লক্ষ্য ছিল যে 34 বছরের একটা জগদ্দল পাথরকে আমরা সরিয়ে দেবো,
আমরা গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করব, মানুষকে ভয়মুক্ত করব, নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ করব, আমরা মধ্যমেদের চাষ বন্ধ করব, শিক্ষাঙ্গনকে সংঘর্ষ মুক্ত করে দেবো, 45,000 বন্ধ কারখানার তালা খুলব, পশ্চিমবঙ্গের বেকার সমস্যার সমাধান করব। এই উদ্দেশ্য নিয়ে যারা রাজনীতি করেছিলেন তারা কিন্তু ধীরে ধীরে এই নির্বাচনের আগে থেকে, এখনো অনেকে আসেননি, কিন্তু সবাই বিজেপির সঙ্গে যোগাযোগ করছেন এবং বিজেপির কাছে আসছেন। এবং যাদের রক্তের উপরে দাঁড়িয়ে, যাদের রক্ত দিয়ে কলকাতার মাটি ধুইয়ে কার্যত তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক উত্থান এবং 2011 সালে তথাকথিত ক্ষমতার পট পরিবর্তন, সেই রকমই একটি পরিবার, বিশ্বনাথ রায়, যিনি 21শে জুলাই মারা গিয়েছিলেন গুলিবিদ্ধ হয়ে, এবং তার ছেলে রাজীব রায় দীর্ঘদিন ধরে আমাদের এখানে যারা বসে আছেন, তাপসদা সেই পরিবারের সঙ্গে যুক্ত, কারণ বিশ্বনাথ বাবু তাপসদার সঙ্গে দীর্ঘদিন রাজনীতি করেছেন, তাপসদা তার সঙ্গে ছিলেন, শিলভদ্ররাও তাকে চেনেন, ভাই সজল তো ওই অঞ্চলের ছেলে, তাকে চেনে, তার ছেলে তিনিও তৃণমূল কংগ্রেসের বড়নগরের কর্মী, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সেই 21শে জুলাই শহীদ পরিবারের একজন সদস্য, যারা দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজনীতিকে বাংলার বুকে প্রতিষ্ঠিত করেছিলেন। শহীদ বিশ্বনাথ রায়ের পুত্র শ্রী রাজীব রায় আজকে আমাদের এখানে উপস্থিতিতে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন এবং সক্রিয়ভাবে এই নির্বাচনে আমাদের ওখানকার দুজন প্রার্থী শিলভদ্র, দমদমে শিলভদ্র, ওপরে লোকসভায় শিলভদ্র দত্ত, এবং আমাদের আরে শাক বাজিয়ে তো এখন চোর তারা নয়, শাক বাজার এখন তো চোর ধরা না পড়ার জন্য শাক বাজানো, তার উল্টো কারণে শাক বাজার। बीजेपी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, जेपी नड्डा जिंदाबाद, भारत माता की जय, भारत माता की जय। আপনারা দেখলেন রাজীব রায় এখনই উনি দলে যোগদান করলেন। দীর্ঘদিন তৃণমূল কংগ্রেস করেছেন, প্রত্যেকটা মিছিল মিটিং এ তিনি থাকেন, তার বাবাও এই দলের জন্য তিনি শহীদ হয়েছেন, তাই আজকেই তার প্রথম তিনি সরাসরিভাবে বিজেপিতে যোগদান করলেন। এখন আনুষ্ঠানিক আমাদের একটা মেম্বারশিপ যেভাবে হয় সেটা হয়ে যাচ্ছে, এবং আজকে থেকেই শিলভদ্রদা এবং ভাই সজলের সঙ্গে একই সঙ্গে মিছিলে যোগ দেবেন বড়নগরে, তার কাজ শুরু। ধন্যবাদ।